আচ্ছা, একটা সবুজ গাছ আর একটা পাথর দুটোই তো আমাদের চারপাশে থাকে, কিন্তু কোনটা জীব আর কোনটা জড় আমরা ঠিক কি দেখে বুঝতে পারি? এই সহজ দেখতে প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের অধ্যায়ের আসল মজা। সবাইকে ওয়েলকাম। আজ আমরা ক্লাস 10-এর বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার জীবন প্রক্রিয়া বা লাইফ প্রসেসেসের ভেতরের আর অনুশীলনের সমস্ত প্রশ্নের একেবারে সহজ সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি কিসের, চলো শুরু করে দেওয়া যাক। চলো এক ঝলকে দেখে নিই আজকের আমাদের জার্নিটা কেমন হবে। আমরা শুরু করব একেবারে বেসিক কিছু প্রশ্ন দিয়ে, তারপর আস্তে আস্তে ডুব দেব পুষ্টি, শ্বসন, সংবহন আর রেচনের মতো জরুরি প্রক্রিয়াগুলোতে, আর একদম শেষে পরীক্ষার জন্য নিজেদের তৈরি করতে আমরা অনুশীলনীর সব প্রশ্ন সলভ করব। রেডি তো সবাই? বেশ, তাহলে চলো শুরু করা যাক একেবারে প্রথম ধাপ থেকে। বইয়ের ৯৫ নম্বর পৃষ্ঠার এই প্রশ্নগুলো আমাদের বুঝতে সাহায্য করবে যে জীবন বলতে আমরা ঠিক কি বুঝি। এগুলোকে এই অধ্যায়ের ভিত্তিও বলতে পারো। প্রথম প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। আমাদের মতো জটিল বহুকোষী প্রাণীদের জন্য শুধু ব্যাপনই যথেষ্ট নয় কেন? একটু ভেবে দেখো তো, আমাদের শরীরের ভেতরের কোটি কোটি কোষ তো আর সরাসরি পরিবেশের সঙ্গে যুক্ত নয়, তাই ব্যাপনের মতো একটা ধীরগতির প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন সেখানে পৌঁছাতেই পারবে না। আর ঠিক এই কারণে আমাদের একটা জটিল সংবহন তন্ত্রের দরকার হয়। আচ্ছা, এর পরের প্রশ্নটা হলো, জীব আর জড়ের মধ্যে পার্থক্য কী? খুব সহজ করে বললে, যাদের মধ্যে চলন, শ্বসন, বৃদ্ধি, বংশবিস্তার এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় তারাই জীব। আর এই জীবনটা চালানোর জন্য যে কাঁচামাল বা উপকরণগুলো লাগে সেগুলো হলো খাদ্য, জল আর অক্সিজেন। সবশেষে এই অধ্যায়ের যে 4টে পিলার, পুষ্টি, শ্বসন, সংবহন আর রেচন, এই 4টে প্রক্রিয়া ছাড়া জীবন কিন্তু সম্ভবই না। এবার আমরা চলে যাব আমাদের পরের এবং খুব জরুরি একটা অংশে, পুষ্টি, মানে জীব ঠিক কিভাবে নিজের জন্য শক্তি বা ফুয়েল জোগাড় করে। চলো ১০১ নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলো এবার দেখে নিই। এখানে মূল পার্থক্যটা কিন্তু খুবই সোজা। সভোজীরা, যেমন সবুজ গাছপালা, ওরা হলো সেলফ সাফিসিয়েন্ট, মানে ওরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে নেয়। অন্যদিকে পরভোজীরা, যেমন আমরা মানুষ বা অন্য যে কোনো প্রাণী, খাবারের জন্য কিন্তু পুরোপুরি অন্যদের উপর নির্ভরশীল। আর এই খাবার তৈরির কারখানায় সভোজীদের ক্লোরোফিল নামের একজন কর্মী লাগে, যা পরভোজীদের একদমই দরকার হয় না। তাহলে উদ্ভিদের এই রান্নাঘরের রেসিপিতে কি কি লাগে? মেইনলি 3টে জিনিস। ১ নম্বর কার্বন ডাই অক্সাইড, যেটা পাতা বাতাস থেকে নিয়ে নেয়। ২ নম্বর জল, যেটা শিকড় দিয়ে মাটি থেকে আসে। আর ৩ নম্বর হলো শক্তি, অর্থাৎ সূর্যালোক, যেটা পাতার মধ্যে থাকা ক্লোরোফিল ধরে রাখে। ব্যাস, রান্না শুরু। এবার আসা যাক আমাদের নিজেদের পাচনতন্ত্রের কথায়। আমাদের পাকস্থলিতে যে অ্যাসিড থাকে সেটার কাজ কি? এর দুটো প্রধান কাজ আছে। এক, খাবারের সাথে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলা, আর ২, পেপসিন নামের একটা এনজাইমকে অ্যাক্টিভেট করা যাতে সে প্রোটিন ভাঙতে পারে। পাচক উৎসেচকের কাজ হল জটিল খাবারকে ভেঙে একদম সরল করে দেওয়া। আর ক্ষুদ্রান্ত্রের ভেতরে থাকা এই যে আঙুলের মতো ভিলাইগুলো দেখছো, এরা শোষণের জন্য সারফেস এরিয়া বা ক্ষেত্রফল অনেকখানি বাড়িয়ে দেয়, ফলে হজম হওয়া খাবার খুব সহজেই রক্তে মিশে যেতে পারে। বেশ, খাবার তো হজম হলো, কিন্তু সেই খাবার থেকে শক্তি বের করে আনা আর তাকে শরীরের প্রত্যেকটা কোষে পৌঁছে দেওয়ার কাজটা কিভাবে হবে? এখানেই আসে শ্বসন আর সংবহনের ভূমিকা, মানে আমাদের শরীরের সাপ্লাই চেন। চলো ১০৫ এবং ১১০ পৃষ্ঠার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। দারুণ একটা প্রশ্ন, তাই না? যে জলজ প্রাণীদের থেকে আমরা, যারা ডাঙায় থাকে, তারা শ্বাসের জন্য বেশি সুবিধা পায় কেন? কারণটা একদম জলের মতো সোজা। বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায় ২১%, যেটা জলে দ্রবীভূত অক্সিজেনের থেকে অনেক অনেক গুণ বেশি। তাই মাছের মতো জলজ প্রাণীদের খুব ঘন ঘন আর দ্রুত শ্বাস নিতে হয়, যাতে তারা দরকারি অক্সিজেনটুকু জল থেকে নিতে পারে। এই স্লাইডটা কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। ভালো করে দেখো, সব ধরনের শ্বসনের প্রথম ধাপটা কিন্তু সেম। গ্লুকোজ ভেঙে পাইরুভেট তৈরি হয়। এর পরের খেলাটা পুরোটাই অক্সিজেনের। যদি অক্সিজেন থাকে, মানে সবাত শ্বসন হয়, তাহলে মাইটোকন্ড্রিয়াতে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়। আর যদি অক্সিজেন না থাকে, মানে অবাত শ্বসন হয়, তাহলে আমাদের পেশিকোষে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড, আর ইস্টের ক্ষেত্রে তৈরি হয় ইথানল। আর হ্যাঁ, এক্ষেত্রে শক্তির পরিমাণও অনেক কম তৈরি হয়। আমাদের শরীরে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড যাতায়াত করে কি করে? অক্সিজেনের ডেলিভারি বয় হল লোহিত রক্তকণিকার ভেতরে থাকা হিমোগ্লোবিন, আর কার্বন ডাই অক্সাইড মূলত রক্তের প্লাজমা বা রক্তরসে গুলে গিয়ে পরিবাহিত হয়। আর ফুসফুসের মধ্যে থাকা এই যে অ্যালভিওলাইগুলো, এগুলো লক্ষ লক্ষ ছোট ছোট বেলুনের মতো, যা গ্যাস বিনিময়ের জন্য একটা বিশাল বড় জায়গা তৈরি করে দেয়। স্তন্যপায়ী প্রাণী আর পাখিদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত কেন হয়?
কারণ এর ফলে অক্সিজেনযুক্ত আর অক্সিজেনবিহীন রক্ত কখনোই মিশে যেতে পারে না। এই আলাদা ব্যবস্থাটা আমাদের মতো উচ্চ শক্তি চাহিদার প্রাণীদের জন্য খুবই জরুরি। এটা তো গেল প্রাণীদের কথা। এবার যদি আমরা উদ্ভিদের দিকে তাকাই, দেখব ওদেরও একটা দারুণ পরিবহন ব্যবস্থা আছে। দুটো প্রধান পাইপলাইন, জাইলেম, যা শুধু নিচ থেকে ওপরে জল পাঠায়, এবং ফ্লোয়েম, যা পাতায় তৈরি খাবার সারা গাছে পৌঁছে দেয়। জীবন প্রক্রিয়ার শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপে আমরা চলে এসেছি, সেটা হলো রেচন, অর্থাৎ শরীর থেকে সমস্ত বর্জ্য পদার্থ বের করে দেওয়া, মানে শরীরকে পরিষ্কার রাখা। চলো এবার ১১২ পৃষ্ঠার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক। আমাদের কিডনির ভেতরে থাকা লক্ষ লক্ষ ছোট ছোট ছাঁকনি হল এই নেফ্রন। এদের প্রধান কাজ হল রক্তকে পরিষ্কার করা। প্রথমে গ্লোমেরুলাস রক্তকে ছেঁকে দেয়, তারপর নালীপথ দিয়ে যাওয়ার সময় গ্লুকোজ বা অ্যামিনো অ্যাসিডের মতো দরকারি জিনিসগুলো আবার শরীরে শোষিত হয়ে ফিরে যায়, আর বাকি বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল মিলেই মূত্র তৈরি হয়। আমরা বইয়ের ভেতরে সব প্রশ্ন শেষ করে ফেলেছি। এবার সময় হল অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করার। চলো প্রথমে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আর ছোট প্রশ্নগুলো দেখে নেই। আশা করি সবাই উত্তরগুলো ভেবে নিয়েছ। চলো এবার মিলিয়ে নিই। প্রথম প্রশ্নের উত্তর হবে সি, রেচনতন্ত্র, কারণ বৃক্ক হল আমাদের রেচন অঙ্গ। ২ নম্বর, উদ্ভিদের জাইলেম কি পরিবহন করে? জল, তাই উত্তর এ, জল পরিবহন। ৩, সবুজি পুষ্টির জন্য কিন্তু কার্বন ডাই অক্সাইড, জল, ক্লোরোফিল আর সূর্যালোক সবই প্রয়োজন, তাই উত্তর ডি। আর ৪ নম্বর, পাইরুভেট ভেঙে শক্তি উৎপাদন হয় মাইটোকন্ড্রিয়াতে, তাই সঠিক উত্তর হল বি। আমাদের শরীরে ফ্যাট বা চর্বি কিভাবে হজম হয়? এটা ক্ষুদ্রান্ত্রের দুটো ধাপে ঘটে। প্রথমত, লিভার থেকে আসা পিত্তরস বড় ফ্যাটের দলাকে সাবানের মতো করে ভেঙে একদম ছোট ছোট কণায় পরিণত করে। এই প্রক্রিয়াকে বলে ইমালসিফিকেশন। এরপর অগ্নাশয় থেকে আসা লাইপেজ নামের এনজাইম এই ছোট ফ্যাট কণাগুলোর ওপর কাজ করে, সেগুলোকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে ভেঙে দেয়। খাদ্য হজমে লালার ভূমিকা কি? লালার দুটো খুব সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। ১, এটা খাবারকে নরম আর পিচ্ছিল করে, যা আমাদের গিলতে সাহায্য করে। আর ২, লালার মধ্যে থাকা স্যালিভারি অ্যামাইলেজ এনজাইম শ্বেতসার বা স্টার্চকে ভেঙে মোল্টোজে পরিণত করে। মানে হজমের কাজ মুখ থেকেই শুরু হয়ে যায়। এবার আমরা অনুশীলনের কিছু তুলনামূলক প্রশ্নের দিকে নজর দেব। একটা কথা মনে রাখবে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, তাই একটু মন দিয়ে শুনবে। সবাত আর অবাত শ্বসনের মূল পার্থক্যটা হল অক্সিজেনকে নিয়ে। নাম থেকেই বোঝা যাচ্ছে, সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হয় আর অবাত শ্বসন হয় অক্সিজেনের অনুপস্থিতিতে। আর এর ফলেই তৈরি হয় একটা বিরাট শক্তির পার্থক্য। সবাত শ্বসনে যেখানে প্রচুর পরিমাণে শক্তি বা এটিপি তৈরি হয়, অবাত শ্বসনে তার পরিমাণ খুবই সামান্য। আমাদের শরীরে হিমোগ্লোবিনের অভাব হলে কি হতে পারে? দেখো, হিমোগ্লোবিনের প্রধান কাজ হল অক্সিজেনকে ফুসফুস থেকে সারা শরীরে বয়ে নিয়ে যাওয়া। এর অভাব হলে শরীরের অক্সিজেন পরিবহন করার ক্ষমতা একদম কমে যায়। এর ফলে কি হয়? ক্লান্তি আসে, দুর্বল লাগে, আর এই অবস্থাকেই আমরা সহজ কথায় রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলি। জাইলেম আর ফ্লোয়েমকে গাছের দুটো আলাদা ডেলিভারি সার্ভিস ভাবতে পারো। জাইলেম হলো একটা ওয়ান ওয়ে সার্ভিস, শুধু নিচ থেকে ওপরে জল পৌঁছে দেয়, আর এর জন্য কোনো শক্তি খরচ করতে হয় না। কিন্তু ফ্লোয়েম হলো একটা স্মার্ট ডেলিভারি সিস্টেম। এটা পাতায় তৈরি খাবারকে গাছের দরকার মতো ওপরে বা নিচে দুদিকেই পাঠাতে পারে, আর এই স্মার্ট কাজের জন্য এর এটিপি বা শক্তির প্রয়োজন হয়। সবশেষে ফুসফুসের অ্যালভিওলাই এবং বৃক্কের নেফ্রনের মধ্যে তুলনা। দুটোই তাদের নিজ নিজ অঙ্গের গঠনগত ও কার্যকারী একক, মানে এরাই আসল কাজটা করে। অ্যালভিওলাই ফুসফুসে থেকে গ্যাস বিনিময় করে, মানে অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড ছাড়তে সাহায্য করে। অন্যদিকে নেফ্রন কিডনিতে থেকে রক্তকে ফিল্টার করে মূত্র তৈরি করে, মানে দুজনেই দুটো ভিন্ন কিন্তু সমান জরুরি কাজ করে চলেছে। তাহলে আজ আমরা জীবন প্রক্রিয়ার এই 4টি মূল স্তম্ভ পুষ্টি, শ্বসন, সংবহন এবং রেচন সম্পর্কে জানলাম, এবং বইয়ের সমস্ত প্রশ্নের সমাধানও করলাম। পরীক্ষার জন্য একটা স্পেশাল টিপস: সবাত ও অবাত শ্বসন, জাইলেম ও ফ্লোয়েম এবং অ্যালভিওলাই ও নেফ্রনের পার্থক্যগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আশা করি আজকের এই আলোচনা তোমাদের জীবন প্রক্রিয়া অধ্যায়টি বুঝতে অনেক সাহায্য করেছে। যদি এই আলোচনাটি কাজের মনে হয়, তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো, যাতে ওরাও শিখতে পারে। পরে ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে আবার দেখা হবে।